আজকে রক্ত সংবহন তন্ত্রের সর্বশেষ টপিকস নিয়ে আলোচনা করছি, অর্থাৎ রক্ত সংবহন তন্ত্রের মধ্যে যে সকল সংবহন প্রক্রিয়া ছিল আমরা ইতিমধ্যে প্রত্যেকটি সংবহন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, রক্ত সংবহিত হওয়ার সময় বিভিন্ন ধরনের ডিসএবিলিটি বা বিভিন্ন ধরনের যে কিন্তু রক্তের ডিজিজ বলতে যাচ্ছি না, বা সেই সকল ডিজিজ সম্পর্কে বলতে যাচ্ছি না যেগুলো রক্তের মাধ্যমে বাহিত হয়। আমরা আজকে বলতে যাচ্ছি বা আমরা আজকে আলোচনা করব রক্ত সংবহন বা রক্ত সংবহিত হওয়ার সময় যে ধরনের সমস্যা কিংবা প্রবলেম কারণে সাধারণত যে রোগ ব্যাখ্যা করতে পারি। কমিউনিকেবল মানে ছোঁয়া আছে, আর নন কমিউনিকেবল মানে হচ্ছে ছোঁয়া নয়। সাধারণত দেখা যায় একটা সময় বা প্রথম দিকে ডিজিজগুলো খুব বেশি, আমরা সবাই জানি ও ছিল ছোঁয়াচে একজন থেকে আরেকজনের কাছে যেটা ছড়াতো। বিভিন্ন কারণে বিভিন্ন ভ্যাকসিনেশনের মাধ্যমে বর্তমানে কমিউনিকেবল ডিজিজগুলোকে আমরা অনেকটাই নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেও এখন নন কমিউনিকেবল ডিজিজ বা যেগুলো সাধারণত একজন থেকে আরেকজনের কাছে ছোঁয়াচে নয়, এই ধরনের ডিজিজগুলোর হার বেড়ে গেছে। এই ধরনের ডিজিজগুলোর হার কেন বেড়ে গেছে? বেড়ে যাওয়ার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। একটা কারণের জন্যই এই নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ ছোঁয়াচে নয় কিন্তু ইন্ডিভিজুয়াল আমরা প্রত্যেকেই এফেক্টেড হচ্ছি এ ধরনের ডিজিজ গুলো দিয়ে। আর এ কারণে আমরা নন কমিউনিকেবল ডিজিজ গুলো নিয়ে এতটা সচেতন হচ্ছে বর্তমানে। এই যে আমরা আজকে রক্ত সংবহন নিয়ে আলোচনা করব, অর্থাৎ রক্ত সংবহনের মধ্যে রক্ত সংবহন সংক্রান্ত যে ডিজিজ গুলো সেগুলোও কিন্তু সব নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ ছোঁয়াচে নয়, কিন্তু ইন্ডিভিজুয়াল আমরা প্রত্যেকেই আক্রান্ত হচ্ছে আমাদের লাইফস্টাইলের কারণে। লাইফস্টাইল বলতে প্রত্যেকেরই প্রতিকার এবং প্রতিরোধ একই ধরনের। কিরকম? প্রত্যেকটি রক্ত সংবহনের এই ডিসএবিলিটি গুলো বা জটিলতা গুলো মূলত হচ্ছে রক্তনালীতে অর্থাৎ রক্তের ধমনীতে ব্লকেজের মাধ্যমে। কারণ আমরা নর্মালি জানি ব্লকেজ কেন হয়, বিভিন্ন ধরনের ফ্যাটের কারণে বা রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে এই ধরনের ব্লকেজ গুলো হয়। এখন এর জন্য প্রতিরোধ কিংবা প্রতিকারের উপায় কি? প্রতিকারের উপায়গুলো আমরা ট্রিটমেন্ট দিয়ে করব, আর প্রতিরোধ যাতে আমাদের না হয় সে কারণে যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের একটি হেলদি ডায়েটে আসতে হবে। হেলদি ডায়েট বলতে সামগ্রিকভাবে অনেকগুলো বিষয়কে একসাথে বোঝানো হয় হেলদি ডায়েটে। বিষয়গুলো কিরকম? যার মধ্যে অন্যতম প্রধান বিষয় একটা একটা করে বলি। হেলদি ডায়েটের মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমরা যেটা এখন করি না বললেই চলে, অর্থাৎ আমাদের একটা প্রবণতা হয়ে গেছে আমরা রাত জাগবো সকালে দেরিতে ঘুম থেকে উঠবো। এটা কিন্তু খুবই অন্তরায় আমাদের স্বাস্থ্যের জন্য। তো হেলদি ডায়েটের মধ্যে একটা ভালো ক্যাটাগরিতে পড়ে সাউন্ড স্লিপ, অর্থাৎ খুব নির্বিচ্ছিন্ন একটা ঘুম এবং হেলদি ডায়েটের মধ্যে অন্যতম পূর্ব শর্ত। কিন্তু এখন আমরা ঘুমাই হচ্ছে অনেক লেট নাইটে এবং সকালে আমরা চেষ্টা করি দেরিতে ঘুম থেকে ওঠার জন্য, যেটা আমাদের জন্য খুবই অন্তরায় আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের শরীরের জন্য, আমাদের সুস্বাস্থ্যের জন্য, সবকিছুর জন্য। সেকেন্ড ওয়ান ইজ আমরা খাবারের দিকে যে সেই জিনিসটাকে প্রেফার করি সেই জিনিসটা বেশি মুখরোচক। তো জেনারেলি মুখরোচক যে কোনো খাবার যেগুলো স্পাইসি বলি কিংবা বিভিন্ন তৈলাক্ততা অথবা বিভিন্ন ফ্যাট রিচ ফুড, ফ্যাট গুলো এগুলো আমাদের জন্য খুবই খারাপ কিংবা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই অন্তরায়, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। হেলদি ফুড, হেলদি ডায়েট করতে হবে। হেলদি ফুড বলতে বিভিন্ন র্যাপেজ জাতীয় খাবার খেতে হবে, যেটা আমাদের শোষণের হার বাড়াবে, আমাদের দেহে ছাকন প্রক্রিয়াটাকে স্ট্রং করবে, আমাদের দেহে যে কোনো ধরনের খাবার গ্রহণে এবং খাবারের যে পুষ্টি গুণাগুণ সেটা সঠিকভাবে বৃদ্ধি পরিবৃদ্ধি করবে। এছাড়া যদি আমরা বলি আমরা এখন মানসিক প্রেশার নিতে প্রস্তুত বা মানসিক প্রেশারটাই নেই, আমরা কিন্তু শারীরিক কোনো প্রেশার নেই না। বিষয়টা এমন যে আমরা কিন্তু শারীরিক পরিশ্রম করি না। এটাকে আবার এভাবেও বলতে পারি আমরা কিন্তু এখন খেলাধুলাও ছেড়ে দিয়েছি। অর্থাৎ আমরা যদি ফিজিক্যাল এক্সারসাইজ না করি, আমরা যদি একটু ব্যায়াম না করি, আমরা যদি একটু খেলাধুলা না করি, তাহলে আমাদের যে মাসেল গুলো বা আমাদের যে সেল গুলো আছে সেগুলো কনস্ট্রাকশন অথবা অ্যাভারশনটা হয় না। তাহলে এই ধরনের কনস্ট্রাকশনের জন্য, আমাদের সঞ্চালনের জন্য, ব্লাড সার্কুলেশন ভালো হওয়ার জন্য আমাদের যেটা করতে হবে শারীরিক ব্যায়াম করতে হবে, যেটাকে খেলাধুলার মাধ্যমে বলি। আমরা এখন খেলাধুলাটাকে নিয়ে আসছি নির্দিষ্ট কিছু ডিভাইসে।
তাহলে ওই ধরনের খেলাধুলা আমাদের কোনো মানসিক বিকাশ বলেন অথবা সামগ্রিকভাবে আমাদের দৈহিক যে কোনো ধরনের সুবিধা কিংবা আমাদের স্বাস্থ্যের সপক্ষে যদি বলি, কোনোটাই কিন্তু ভালো হয় না। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এগুলো প্রত্যেকটাই যা বললাম সবটাই হচ্ছে প্রতিরোধ, অর্থাৎ এগুলো আমরা ভালো করে খেয়াল করলে আমরা এই সকল ডিজিজ গুলো থেকে প্রতিরোধ পেতে পারি বা এগুলোর হাত থেকে রক্ষা পেতে পারি। এবার চলে আসেন প্রতিকারের বিষয়। প্রতিকারের বিষয়গুলো পরে বলি, আগে ডিজিজ গুলো নিয়ে আলোচনা করি। রক্ত সংবহন সংক্রান্ত যে জটিলতা গুলো আছে তার মধ্যে আমরা প্রথমে বলতে পারি করোনারি অ্যানজাইনা। আমরা ইতিমধ্যে জেনেছি করোনারি মানে হচ্ছে হৃৎপিণ্ড, এবং হৃৎপিণ্ডীয় অ্যানজাইনা বলতে আমরা সাধারণত বুঝাই অ্যানজাইনার আরেকটা নাম বলা হয় বুকে ব্যথা, অর্থাৎ অ্যানজাইনার কারণে বুকে ব্যথার সৃষ্টি হয় এবং এটা মূলত অক্সিজেন এর অভাবেই হয়। অর্থাৎ অক্সিজেনের অভাবে বুকে প্রচন্ড ধরনের ব্যথার সৃষ্টি হয়। এই ব্যথার সৃষ্টি হওয়াকে আমরা করোনারি অ্যানজাইনা বলতে পারি। এখন অক্সিজেনের অভাব বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে? আমরা বোঝাচ্ছি যে অক্সিজেন যুক্ত, যেহেতু হৃৎপিণ্ড সারা দেহে রক্ত সঞ্চালন করে, হৃৎপিণ্ডের কিছু নির্দিষ্ট পেশি আছে যে পেশিগুলো অক্সিজেন বহন করে, কিংবা হৃৎপিণ্ডের ওই পেশিগুলোকে শ্বসনের জন্য, ওই পেশিগুলোকে সচল রাখার জন্য আমাদের অক্সিজেন যুক্ত রক্তের দরকার হয়। সেটা যদি প্রোভাইড করতে না পারি প্রচন্ড ধরনের বুকে ব্যথা সৃষ্টি হয়, যেটাকে আমরা হৃৎপিণ্ড নিষ্পেষিত বলি। তো এটাই হচ্ছে অ্যানজাইনার মূল কারণ। তাহলে আমরা বলেই দিলাম এটা হচ্ছে বুকে ব্যথা হবে, প্রচন্ড বুকে ব্যথা হবে, হৃৎপিণ্ডের অবস্থানে ব্যথা হবে, উলফলকের মধ্যে ব্যথা হবে, ধরপড় করবে, এই টাইপের কিছু লক্ষণ আছে এবং প্রতিকারের উপায়গুলো আমরা বলে দিচ্ছি। এরপর এই রিলেটেড আরো যদি কিছু ডিজিজ বলি, যেটা হচ্ছে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওর। তো দুইটা বিষয় আমরা মোটামুটি নাম জানি বা দুইটা বিষয় সম্পর্কে আমরা যথেষ্ট পরিমাণ কথা শুনে আসছি। বিষয় দুটো দ্বারায় হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর দুইটাই কিন্তু একই ধরনের। একটা হচ্ছে হৃৎপিণ্ড যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সমৃদ্ধ রক্ত না পায় বা হৃৎপিণ্ড যদি পর্যাপ্ত পরিমাণ রক্ত না পায়, তারপর হৃৎপিণ্ডের যে পেশিগুলো আছে সেগুলো এক ধরনের নিষ্পেষিত হওয়া বা নির্দিষ্ট কার্যক্ষমতা হারিয়ে ফেলা। আর হৃৎপিণ্ডের ফেইলিওর বলতে ফেল করা বলতে আমরা বোঝাই সাধারণত পাশ ফেলের সাথে আমরা সম্পর্কিত। আমরা জানি যতটুকু রক্ত দরকার তার ন্যূনতম সেই পরিমাণটা যদি অবটেইন না করতে পারে, তাহলে যে ধরনের ফেইলিওরটি সৃষ্টি হয় সেটাকে আমরা হার্ট ফেইলিওর বলতে পারি। তাহলে মূলত প্রত্যেকটা ডিজিজ যা বললাম আমরা এখানে সংবহনের ক্ষেত্রে, প্রত্যেকটাই হচ্ছে মূলত যে ব্লাড ভেসেল গুলো আছে বা রক্ত নালিকা, সেই রক্ত নালিকার মধ্যে যে ধমনীতে যদি রক্ত ব্লকেজ হয়ে যায় বা রক্ত ব্লকেজ না, নালিতে যদি কোনো ধরনের ব্লকেজের সৃষ্টি হয়, দেন সেই ব্লকেজের কারণে যে ধরনের রক্ত চলাচলের প্রভাব ফেলে, তার কারণে এই ডিজিজ গুলো হয়। এখন এই রক্তে বা করোনারিতে বা ধমনীতে ব্লকেজ কেন হয়? মূল কারণ হচ্ছে ফ্যাটি জাতীয় খাবার, রিচ ফুড জাতীয় খাবার, অধিক তৈলাক্ত খাবার রক্তে। এখন আমরা ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করবো। আশা করি আমরা বুঝতে পারছি বিষয়গুলো নিয়ে, খুবই সহজ, আপনারা পড়লে বুঝতে পারবেন। তার কারণ হচ্ছে কি কি ধরনের ট্রিটমেন্ট গুলো আছে সেই ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে একটু খেয়াল করে দেখব। এখানের মধ্যে আমরা হৃৎপিণ্ডের ক্ষেত্রে লাস্ট দিনের আগের দিন আমরা পড়াইছিলাম মায়োজেনিক নিয়ন্ত্রণ। একটু খেয়াল করে দেখবো, মায়োজেনিক নিয়ন্ত্রণ মানে হচ্ছে হৃৎপিণ্ডের এই সংকোচন প্রসারণের জন্য হৃৎপিণ্ডের যে স্বনিয়ন্ত্রিত ভূমিকা আছে সেটাকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলি। কতগুলো স্নায়বিক উদ্দীপনা গ্রহণ করা এবং স্নায়বিক উদ্দীপনা বাহনের মাধ্যমে এই নিয়ন্ত্রণটি হচ্ছে। এখন নিয়ন্ত্রণের জন্য যে অংশগুলো ছিল আমরা জানি SAN সাইনোঅ্যাট্রিয়াল নোড, এটি স্থানান্তর করছে AVN অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এটি থেকে স্থানান্তরিত হচ্ছে বান্ডেল অফ হিলস, দেন ব্যাখ্যা পড়ে আসছি, যার মধ্যে SAN যেটা রাইট অ্যাট্রিয়ামে অবস্থিত, রাইট অ্যাট্রিয়াম অর্থাৎ ডান অলিন্দে অবস্থিত, এই ডান অলিন্দে অবস্থিত এই রাইট অ্যাট্রিয়ামে SAN বা সাইনোঅ্যাট্রিয়াল নোড যেটি আছে, এটি সাধারণত আমাদের কি করে? উদ্দীপনা গ্রহণ করে।
অর্থাৎ এই উদ্দীপনা গ্রহণ করার মাধ্যমেই সে উদ্দীপনাটা সারা দেহে বা পুরো হৃৎপিণ্ডের মধ্যে স্থানান্তর করে, আমাদের বডি থেকে উদ্দীপনাটা গ্রহণ করে। এই কারণে এই উদ্দীপনা গ্রহণ করার কারণে এটাকে আমরা ন্যাচারাল বা প্রাকৃতিক পেসমেকার বলতে পারি। এই ন্যাচারাল পেসমেকারের কাজটা করে এসএএন। যদি এই ন্যাচারাল পেসমেকারের কাজ বা এই এসএএন যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা এসএএন যে উদ্দীপনা গ্রহণ করার ক্যাপাবিলিটি, তাহলে আমাদের এই ন্যাচারাল পেসমেকারের ক্ষেত্রে এই উদ্দীপনাকে সঠিকভাবে বহনের জন্য আমরা এক ধরনের আর্টিফিশিয়াল পেসমেকার ইউজ করি, যেটাকে আমরা বলতে পারি কৃত্রিম পেসমেকার। এই কৃত্রিম পেসমেকারের ক্ষেত্রেও ধরন তিনটি দাঁড়ায়, যার মধ্যে আমরা ধরন অনুসারে যদি বলি তাহলে সেটিকে এক প্রকোষ্ঠে, দ্বি প্রকোষ্ঠে বা ত্রিপ্রকোষ্ঠী আকারে ভাগ করে নিতে পারি। কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম যে সাধারণত আমাদের এই ন্যাচারাল পেসমেকারের ক্ষেত্রে যে ধরনের কৃত্রিম পেসমেকার গুলো ন্যাচারালি এই কাজগুলোকে সংবহনের জন্য আমরা স্থানান্তর করব, সেটার কিছু প্রবলেম আছে, যার মধ্যে নিরবিচ্ছিন্ন বিশ্রাম এবং কম্পিউটারাইজ সবকিছু সেট আপ করে দেওয়ার জন্যই আমরা এগুলোকে একটু নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়। দেন আমরা এখন যে প্রতিকার গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি প্রতিকার হচ্ছে ওপেন হার্ট সার্জারি, দেন আমরা বলতে পারি করোনারি বাইপাস, এবং এরপর আমরা বলতে পারি হার্টে রিং বসানো বা অ্যানজিওপ্লাস্টি। বিভিন্ন ধরনের অ্যানজিওপ্লাস্টি আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে প্রতিকারের ক্ষেত্রে বললাম, বা রিমিডিয়েশন, আমরা কিভাবে এগুলোর হাত থেকে রক্ষা পাবো। এখন যদি কোনো নির্দিষ্ট রক্তনালীতে, করোনারিতে কিংবা ধমনীতে যদি ব্লকেজের সৃষ্টি হয়, সেই ব্লকেজের কারণে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটবে। এখন কতটুকু ব্লকেজ সৃষ্টি হয়েছে বা কতটুকু ব্লকেজ এর কারণে রক্তের প্রবাহের পথ বিঘ্ন হয়ে গেল, সেই জিনিসটা জানার জন্য যে টেস্ট করানো হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা আইডেন্টিফাই করতে পারবো, সেটাকে বলবো অ্যানজিওগ্রাম। এই অ্যানজিওগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারবো সাধারণত ধমনীতে কতটুকু বা কত পার্সেন্ট ব্লক সৃষ্টি হয়েছে। সেই ব্লকগুলো বা সেই ব্লকেজটাকে নিরাময় করার জন্য আমরা অনেকগুলো ট্রিটমেন্ট নিয়ে আসবো, যার মধ্যে একটি হচ্ছে অ্যানজিওপ্লাস্টি। এবং এই অ্যানজিওপ্লাস্টির প্যাটার্ন সাধারণত 4 ধরনের আছে। তার মধ্যে 4 ধরনগুলো হচ্ছে বেলুন অ্যানজিওপ্লাস্টি, লেজার অ্যানজিওপ্লাস্টি, অ্যাথেরেক্টমি এবং করোনারি স্ট্যান্টিং। যার মধ্যে ম্যাক্সিমাম ইউজ করা হয় রিং বা বেলুন অ্যানজিওপ্লাস্টি। বেলুন অ্যানজিওপ্লাস্টি, এই বেলুন বা রিং অ্যানজিওপ্লাস্টির প্রক্রিয়াটা কিরকম? এই প্রক্রিয়া দেখা যায় সাধারণত একটা নির্দিষ্ট অংশে বেলুন সংযুক্ত অংশটিতে একটা ক্যাথেটার দ্বারা সংযুক্ত থাকে। ক্যাথেটার সহ এই অংশটি সেই নালীতে প্রবেশ করানোর পর ক্যাথেটারের মধ্যে বায়ু প্রেস করলে বেলুনটি স্ফীত হওয়ার মাধ্যমে এখানে একটি টিনে যে রিং পরানো আছে বা রিং সংযুক্ত আছে, সেটিকে এই ব্লকেজের মধ্যে গিয়ে সংযুক্ত করা হয়। পরবর্তীতে ক্যাথেটার দিয়ে আবার বায়ু স্থানান্তরের মাধ্যমে বা টেনে ফেলার মাধ্যমে সেই রিংটি বসানো থাকে এবং বেলুন ক্যাথেটারটিকে বের করে আনা হয়, থেকে রিমুভ করা সম্ভব হয়। বা ব্লকেজের কারণে যে নালীটাতে যে ক্ষত সৃষ্টি হয় বা যে সরু পথের সৃষ্টি হয়, সেই সরু পথটি উন্মোচন করানো যায়। এখন এই ধরনের প্রবলেম সলভের ক্ষেত্রে কখনো যদি দেখা যায় যে একই নালীতে বা একই ধমনীতে একাধিক ধরনের ব্লকেজের সৃষ্টি হয়েছে, দেন সেই ব্লকেজ করার জন্য যে টেস্টটা বা যে প্রতিকারটা করা হয়েছে সেটাকে বলবো করোনারি বাইপাস। একাধিক ধরনের, আমি আবারও বলছি, একই নালীতে যদি একাধিক রিং বসে যায়, একাধিক যদি ব্লকেজ হয়, একাধিক রিং করানো হচ্ছে মানব দেহের অন্য একটা অর্গান, বিশেষ করে পায়ের থেকে একটি নির্দিষ্ট নালী সংযোজনের মাধ্যমে এই বিকল্প একটি পথ তৈরি করে দেওয়া রক্ত পাস করার জন্য, এবং সেটাকেই আমরা বলতে পারি করোনারি বাইপাস। এই করোনারি বাইপাসের মাধ্যমে বিকল্প পথে রক্ত চলাচল করতে পারে। এর মাধ্যমে আমরা কি করতে পারি? এর মাধ্যমে
অত্যাধিক একই নালীতে একাধিক রিং পরানোর দরকার হয় না, প্রথম কথা। আর কোন ডাক্ট বা নালীটাকে আমরা সিলেক্ট করব, পা থেকে সেই নালীটাই সিলেক্ট করব সেম বডিতে, তার কারণ হচ্ছে টিস্যু ম্যাচ বা সেলের কিছু ম্যাচিং করার বিষয় থাকে, সে কারণে আমরা এটা এভাবে করব। লাস্ট অফ অল ট্রিটমেন্টটি হচ্ছে ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি বলতে আমরা সবাই জানি একটা সময় ওপেন হার্ট সার্জারিটাকে খুব বেশি পরিমাণে ব্যবহার করা হলেও বর্তমানে এটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করে, বা একান্তই যখন করানো সম্ভব হয় না অন্য কোনো প্রক্রিয়ায়, তখন ওপেন হার্ট সার্জারি দ্বারাই ট্রিটমেন্টটা করানো হয়। ওপেন হার্ট সার্জারি হচ্ছে সাধারণত আমাদের স্টার্নামের পাশে রিবস গুলোর যে জয়েন্ট আছে সেটিকে কেটে সাধারণত পুরো বক্ষফলকটিকে উন্মোচিত করে হৃৎপিণ্ডের কোনো ট্রিটমেন্ট করানো। যদি একান্তই অন্য কোনো পদ্ধতিতে করা না যায়, কোনো চির বা সরু ছিদ্রের মাধ্যমে যদি সেটা করা না যায়, সেক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি দ্বারাই এই ধরনের ট্রিটমেন্ট করানো লাগে বা করা হয়। এই ওপেন হার্ট সার্জারিতে অনেক অ্যাক্টিভ বা অনেক অভিজ্ঞ ডাক্তাররাই সাধারণত এটা করে থাকে। এই ডাক্তারদের ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি সাধারণত কয়েকটা পদ্ধতিতে করে, তার মধ্যে একটি হচ্ছে অন পাম্প, অফ পাম্প এবং রোবট। আমরা অন পাম্প অফ পাম্প দিয়ে যদি বলি, অন পাম্প মানে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের অ্যাক্টিভিটি যদি ঠিক রেখে বা হৃৎপিণ্ডের সঞ্চালনের সাথে সাথে যদি কাজ করানো হয় বা ট্রিটমেন্ট করানো হয়, সার্জারি করানো যায়, তাহলে সেটাকে আমরা অন পাম্প বলবো। অফ পাম্প বলতে আমরা সাধারণত হৃৎপিণ্ডকে সাময়িকভাবে কিছু সময়ের জন্য স্থবির রেখে অন্য একটি মেশিনের মাধ্যমে ব্লাড সার্কুলেশনটাকে অ্যাক্টিভ করে হৃৎপিণ্ডের কোনো ধরনের সার্জারি কিংবা হৃৎপিণ্ডের মধ্যকার যে কার্যকলাপ সেটাকে পরিষ্কার করা এবং সঠিক করে নেওয়া এবং সেই ধরনের অ্যাক্টিভিটি সার্জারিটাকে সম্পূর্ণ করা যে পদ্ধতিতে করা হয় সেটা অফ পাম্পের মাধ্যমে আমরা সম্পূর্ণ করে নিতে পারি। এছাড়াও রোবটের সাহায্য এই ক্ষেত্রে করানো যায়। রোবট দিয়ে করলে সাধারণত দেখা যায় কি নির্দিষ্টভাবে এবং স্বয়ংক্রিয়ভাবে করানো হয়। তার কারণ হচ্ছে আমরা এমন অনেকেই আছি যারা ব্লাড কিংবা রক্ত সহ্য করতে পারে না। তাহলে সেক্ষেত্রে মেডিকেলের ক্ষেত্রে দুইটা প্রায় অনেকেরই কোশ্চেন এটা, যে অনেকেই আছে যে রক্ত সহ্য করতে পারে না কিন্তু মেডিকেলে পড়তে চায় কিংবা ডাক্তার হতে চায়, অথবা ডাক্তার হয়ে গেল বা ডাক্তারিতে সে ভর্তি হয়ে গেল, সে কিন্তু ব্লাড সহ্য করতে পারে না। এখন সেই ক্ষেত্রে দেখা যায় ডাক্তারিতে দুইটা সাইড আছে, একটা হচ্ছে সার্জারি এবং আরেকটা হচ্ছে মেডিসিন। তো সাধারণত সেই ক্ষেত্রে মেডিসিনে চলে গেলে আপনাকে কিন্তু আর সার্জারি বা কাটাছেঁড়া তেমন করতে হয় না, এটার জন্য তাদেরকেই করতে হয়, বা সার্জারিয়ান তারাই হয়, শল্য চিকিৎসক তারাই কাজ করে যারা অধিক দৃঢ়তাবদ্ধ এবং অধিক ভাবে অ্যাক্টিভ অবস্থায় থাকে, যারা এই ধরনের রক্তপাত কিংবা এই কাজগুলো খুব ইজিলি হ্যান্ডেল করে নিতে পারে। আশা করি আমরা বুঝতে পারছি এখানের মধ্যে যে ধরনের ডিজিজ এবং যে ধরনের প্রতিকারগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এবং প্রত্যেকটি ডিজিজেরই এই নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে প্রত্যেকটা ডিজিজেরই রিমিডিয়েশন হচ্ছে একটাই, অর্থাৎ সেটি হচ্ছে হেলদি ডায়েট। হেলদি ডায়েটের মাধ্যমে এই ধরনের ডিজিজগুলো অর্থাৎ এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজগুলো থেকে রিমুভ করা সম্ভব বা রক্ষা পাওয়া সম্ভব। ওকে অঞ্জলি।